কৃতিকের এহেন ধমকে অরু ছাড়া চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। অরুকে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে নাক টেনে বলে, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। অরু কাচুমাচু মুখ করে বলে, মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে। মামির অসুখ শুনে সকাল সকাল আপাও নানাবাড়ি গিয়েছে। বলেছিল বিকেলের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই। আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া। এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। অরুর আকুতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতে জায়গা করে দিল কৃতিক। অরু অটুর শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। কৃতিক চোখ দুটো বন্ধ করে রেখেই অরুর উদ্দেশ্যে বলল, ভালো করে বস, মারবো না। অরু এবার ভালোভাবে বসে হাতে থাকা জলপট্টিটা কৃতিকের কপালে রেখে কৃতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল, এটা কি দিয়েছিস? অরু জানায়, জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে। এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটা প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল। গত 1.5 বছরে আজই বোধহয় প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেওয়া কচি একটা চেহারা, চিমচিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলোয় ওর চেহারাটা অপ্সরীর মতো সুন্দর লাগছে। তীব্র জ্বরের ঘরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটোতে হুচ করে কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ছোট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আমার জন্য কেন করছিস এসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কি বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি। একা একাই কষ্ট সহ্য করছে, তাই তো হাতে করে জলপট্টি নিয়ে আসা। কি হলো, কিছু বল। অরু আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবার ছুতো বেপরা বেখেয়ালি মায়ার বাঁধনহীন ছেলের কাছে ওর অযাচিত মনে মুখ ফুসকে বলা এই বাক্যটাই ছিল আকাশসম আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করে কেমন শীতল হয়ে গেল। উল্টো হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ তালে। হুট করে মনে হতে লাগলো অরু ওর আপন, খুব আপন। অরুর দিকে তাকে হিজিবিজি ভাবতে ভাবতেই কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও তো নয়, কারণ এই রুমে এখনো আলো জ্বলছে না। বাইরে ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই। কৃতিক অরুর হাত টেনে ধরে ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? সব কৃতিকের হাসকি স্বরে জবাব দেয়। তোকে দেখবো তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে। উপায়ন্তর না পেয়ে অরু সেখানেই বসে থাকে সারা রাত। এক পর্যায়ে ঝিমুতে ঝিমুতে কখন যে কৃতিকের বুকের উপরে ঘুমিয়ে পড়েছে সেটা অরু জানেই না, অজানাই রয়ে যায়। অথচ কৃতিকের চোখে এক ফোঁটাও ঘুম নেই। সারা রাত জেগে ঘোর লাগা চোখে অরুকে দেখেছে সে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গেছে, তবুও দেখছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকে ঘুমিয়ে পড়ে তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদস্পন্দন গতি হারায় কৃতিকের। ও চোখ দুটো বন্ধ করে হিসিসি বলে, তুই আমার অরু, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখবো, সারা জীবন ধরে দেখবো। সেদিন রাতের পর থেকেই কৃতিকের হৃদয়ে বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম ধাম নেই। শুধু হৃদমাঝারে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতি ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেত সেই রাস্তায় সবসময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধু মহলে কোনো ছেলে আনাগোনা আছে কিনা সব কিছুই পাই টু পাই খবর নিত কৃতিক। অরু আম পাড়তে গিয়েছে, গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেদিন বাপ দাদার আমলের ঐতিহ্যবাহী আম গাছটাকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে কৃতিক। বাড়ির ঐতিহ্য বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কাণ্ডে জামশেদ জায়ান চৌধুরী হতবাক হয়েছিলেন, কিন্তু বলার মতো কিছুই নেই তার। কী বা বলবেন, ছেলে কি তার কথা শোনে? এভাবে সময়ের পরিবর্তন সেই আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত
কৃতিক কুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঠোকে না, হঠাৎ করে কৃতিক কেন তার উপর এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখনো আসতো, কখন যেত তারই হদিস থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলে কৃতিককে দেখতে পায় অরু। শুধু দেখতে পায় বলে ভুল হবে, ওকে জোর জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃতিক। চোখের সামনে থেকে সরলেই গালে এসে আসতে পড়ে শক্ত হাতের থাপ্পড় খেয়ে অরু কাঁদলে পুনরায় থাপ্পড়। এভাবেই দিন যাচ্ছিল সবার অগোচরে। ভেতরে সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল কৃতিকের মাঝে। কৃতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ওর রুমের ধারে কাছেও বেরে না ওরও। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম করে কৃতিক জোরে জোরে ডাকে, তবু সেদিকে পা মানায় না ওরও। তবে আজকে দুরু দুরু বুকে সেই আসতেই হলো কৃতিকের ওরুর সামনে। বাড়ির অফিস রুমে পার্টির অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ কৃতিকের খবর নেই। মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে সে কি করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যস্ত, তাই জামশেদ জাহান চৌধুরী অরুকে ডেকে বলে, তোমার কৃতিক ভাইয়াকে ডেকে দাও তো অরু। তার কথা রাখতে আপাতত ভর সন্ধ্যাবেলা কৃতিকের রুমে করা নেড়েছে অরু করা নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হ্যাচকা টানে ভেতরে নিয়ে গেল কৃতিক। ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুর উদ্দেশ্যে বলল, গত 2 দিন ধরে ডাকছি তোকে, সামনে আসছিস না কেন? কি সমস্যা? অরু মুখ ঝামটি দিয়ে বলে, সব সময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পেছনে ঘুরঘুর করতি, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমায় এত অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাকে দু চোখে দেখতেই পারেন না আপনি। ওর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে ওরও। খানিক দাঁড়িয়ে থেকে নিজের ক্রুদ্ধ মস্তিষ্কটাকে স্থির করে ওর মুখোমুখি হয়ে বসে পড়ে কৃতিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আই এম সরি অরু, খুব লেগেছে। কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলো ঠিক বুঝতে পারবি। ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানে অরু আবার শব্দ করে কেঁদে উঠল। এভাবেই নাক ফুলিয়ে কাদায় ওকে ভীষণ বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতিকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুচ করে ওর গালে সশব্দে চুমুকে বসলো কৃতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে কেউ পেছন থেকে দেখে ভুল বুঝতে পারে। হলো তাই মিসেস আজমিনী শেখ বাড়িতে ছিলেন সেদিন। কৃতিকের রুম থেকে মেয়ের ক্রন্দনত আওয়াজ শুনে তিনি বুঝে গিয়েছেন আবার হয়তো তার ছোট্ট মেয়েটাকে মেরেছে কৃতিক। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশের আগেই পা দুটো আটকে গেল তার। সন্ধ্যা রাতের আবছা আলো তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়ের সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসের ছোট্ট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলেই হয়তো নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তবু কিছুতেই থামানো যাচ্ছে না জামশেদ জাহান চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছে তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে তাই বলে আঘাত করছে নিজের একমাত্র ছেলেকে। অনু ওর মায়ের আঁচল ধরে এক রুমের এক করে কুকড়ে দাঁড়িয়ে আছে। জামশেদ জাহান চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকান ন্যাশনালের ছেলে চরিত্র এর থেকে আর ভালো হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে কৃতিকের মাথায় রক্ত উঠে যায়, উগ্রতার চরম সীমানে পৌঁছে যায় ও এবারও হলো চিৎকার দিয়ে নিজের বাবার মুখের উপরই বলল, তুমি সে আমেরিকান নাচনেওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জায়ান আবারও ওকে সজোরে চর মারলেন। অতঃপর আশেপাশের ছেলেপেলাদের ডেকে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো, আজকে এই মুহূর্তে ও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভিতরে পুরোটাই নকদমার মতো কালো হয়ে গেছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন।
তার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে। আজকে এই মুহূর্তে জায়ান কৃতিক চৌধুরী রাজনীতির পথ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানেই সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফিরো। বাবার কথার পিছে কৃতিক একটা ছেলের হাসি ছুঁড়ে মারে। দলের লোকেদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছো মেরে নিয়ে ছোট্ট অরুর দিকে এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে বলল, ফিরবো না, কোনোদিন ফিরবো না এই দেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখনই দোতলার দেওয়াল জোড়া জানালা দিয়ে ওর পানে অসহায়ের মতো তাকিয়েছিল ওরু। কৃতিকও তাই। ও গাড়িতে বসে ছিল ঠিকই, তবে হিংস্র দপদপে চোখ দুটো ছিল দোতলার জানলায় নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবুও সেদিকে তাকিয়ে রয় অরু। কি নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিক বুঝতে পেরেছে ও, আজ ওর জন্যই বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জায়ান কৃতিক চৌধুরী। ওদিকে যেতে যেতেই কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটোতে বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বিড়বিড়ালো সে, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই অ্যাম ডেঞ্জারাসলি অবসেসড উইথ ইউ। অরোরা শেখ, খুব বেশি না আমাকে সামলানোর মতো, একটুখানি বড় হোক। আমি অপেক্ষার প্রহর গুনছি। ক্যালিফোর্নিয়াতে আজ বেশ বেজায় ঠান্ডা পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় কনকনে ঠান্ডা হাওয়া এসে একেবারে নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করেছে। এলোমেলো বাতাসের তীব্রতায় ঝরে পড়া আকর্ষণীয় ম্যাপল পাতায় ভরে উঠেছে রাস্তাঘাট। আজকে আর যেন তেন শীতের পোশাক পরে শীত নিবারণ করার সুযোগই নেই। তাই তো উষ্ণ কোট, গ্লাভস, পায়ে বুচ, মাথায় উলের বিনি হ্যাচ পরে একেবারে রয়ে শয়ে বাইরে বেরিয়েছে অনু। আজ বাইরে না গিয়ে ভেলভেট কমফোর্টারের মধ্যে শুয়ে আরাম করে ঘুমালে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু আগামীকাল মায়ের অপারেশন, আজ না গেলে কেমন করে হবে। গত দুদিন ধরে অরু আর কৃতিকে বাড়িতে নেই। এই দুদিন ধরে ওর যথেষ্ট খেয়াল রেখেছে প্রত্যয়। সবসময় ফোন করে খোঁজ নেওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এগিয়ে দেওয়া, কিংবা নার্সিংহোমের কোনোরূপ জরুরি প্রয়োজনে ছুটে আসা কি না করেছে। এত যত্ন, এত মূল্যায়ন। অনুর মতো কঠোর হৃদয় মেয়েটাও আজকাল প্রত্যয়ের প্রতি দুর্বল হয়ে অনুভব করছে। প্রত্যয়ের প্রতি দুর্বলতা অনুভব করছে। ইচ্ছে তো করে হৃদয়টা বের করে হাতে তুলে নিয়ে প্রত্যেককে উপহার দিয়ে দিতে। আফটার অল হি ইজ ডিজার্ভ ইট। প্রত্যয়কে নিয়ে অসংখ্য দানা বাঁধা স্বপ্ন আর ভাবনারা মাথায় কিলবিল করছে অনুর। মাঝে মাঝে অযাচিত মনে একাই ফিক করে হেসে উঠেছে ঠোঁট জোড়া। এক মনে প্রত্যয়কে নিয়ে ভাবতে ভাবতে কখন যে বাস স্টপেজের কাছে চলে এসেছে তা টেরও পায়নি অনু। যখন টের পেল তখন দেখলো বাস এখনো আসেনি, অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তাই এগিয়ে গিয়ে একটা শিশির ভেজা বেঞ্চিতে হাত দিয়ে সামান্য পরিষ্কার করে সেখানে বসে পড়লো ও। বেঞ্চিতে বসার সঙ্গে সঙ্গে পুনরায় চোখের সামনে দৃশ্যগত হলো পুরনো পূর্বের ন্যায় একই ঘটনা। এই নিয়ে পরপর 3 দিন ওই মেয়েটাকে প্রত্যয়ের সঙ্গে দেখেছে অনু। রাস্তার ওপাশে ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে আছে ওরা দুজন। প্রত্যয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মেয়েটাকে কিছু একটা বলে গাড়ি নিয়ে চলে যায়। প্রত্যয় চলে যেতে একদম হুট করে অজ্ঞাত মেয়েটার চোখে চোখ পড়লো অনুর। এভাবে চোখাচোখি হওয়ায় ভেতরটা কেমন আটকে উঠলো ওর। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখে নামিয়ে নিল অনু, জিভ দিয়ে অদর ভিজে ভিড় করে বলল, কে মেয়ে? সবসময় প্রত্যয় সাহেবের সাথেই কেন দেখা যায় তাকে? ওনার বোন? কই, চেহারাতে তো মিল নেই। এই যে অনুর অস্পষ্ট বিড়বিড়ানির মাঝে স্পষ্ট বাংলায় ওকে রেখে উঠল কেউ। অনেকদিন পর অচেনা মুখে বাংলা আওয়াজ শুনে চট করে কারো মাথা তুলে চাইল অনু। তবে সেই মানুষটিকে দেখে খুশি হওয়ার বদলে উল্টো ভ্রু কুঞ্চিত হয়ে গেল ওর। এ তো একটু আগে প্রত্যয়ের সাথে দাঁড়িয়ে থাকা সেই বাঙালি মেয়েটা এখানে কি করছে সে? অনু চুপচাপ তাকিয়ে আছে দেখে মেয়েটা পুনরায় বলল, কানে শুনতে পাও না নাকি? মেয়েটার কথায় চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। কওয়া নেই বলা নেই, হুট করে এসেভাবে খিটখিটে আওয়াজে কথাটা বলা মোটেই পছন্দ হলো না অনুর। মেয়েটা আচরণে সুন্দর মেজাজটা হঠাৎ করেই কেমন বিগড়ে গেল। তবুও যতটুকু সম্ভব নিজেকে সংবরণ করে কাটকাট আওয়াজে অনু বলল, কি চাই? অনুর থেকে বোধহয় এতটা কাঠিন্য আশা করেনি মেয়েটা।
তাই ওকে চোখ পাখি গলার স্বর। হুম হুম। এই মেয়ে, কাকে কি বলছো তুমি? অনু এবার বসা থেকে দাঁড়িয়ে গেল, দুহাত বুকের উপর ভাঁজ করে রেখে হচ্ছে স্বাভাবিক ভঙ্গিমাতেই বলে, আপনাকে বলছি, কি চাই? মেয়েটা এবার তাচ্ছিল্য করে হেসে বলল, পত্তয়ের সাথে যে এত ঢলাঢলি করছো, আমি কে সেটা নিশ্চয়ই বলেছে। না বলেনি, হয়তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, তাই বলার প্রয়োজন বোধ করেনি। আপনার খুব বেশি বলার ইচ্ছে থাকলে আপনিই বরং বলুন, আমি শুনছি। আর হ্যাঁ, একটু জলদি বলবেন প্লিজ, আমার তাড়া আছে। মেয়েটা খিটখিটি করে বলে উঠল, বেশি স্মার্ট সাজার চেষ্টাও করো না, তাহলে পস্তাবে। হি ওয়াজ জাস্ট ইউজিং ইউ টু ফরগেট সামওয়ান অ্যান্ড দ্যাট ওয়াজ মি। আমি ওর বিগত 7 বছরের ভালোবাসা। মেয়েটার কথায় অনু শুষ্ক চোখ গেল, মনের ভেতর বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকিয়ে মাথা চারা দিয়ে উঠেছে, তবু ভেতরে শঙ্কাটাকে নিঃশব্দে আড়াল করে বলল, আপনাদের ভালোবাসা যদি এতই পিওর হয়, এতই দৃঢ় হয়, তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? অনুর কথায় মেয়েটা আত্মবিশ্বাসে ভাঁচি পড়ল, সে কয়েকবার চোখের পলক ফিরে বলল, আমি ওকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি ও আমার কাছেই ব্যাক করবে, কারণ 7 দিনের ভালোবাসা 7 বছরের ভালোবাসার কাছে কিছুই না। অনু ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, স্টুপিড। অনু শব্দটা উচ্চারণ করার পরপরই সাথে সাথে ওর চুল খামচে তুলল মেয়েটা। তারপর প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে মেয়েটা বলল, তুই আমার পত্তয়ের ধারে কাছেও আসবি না, নয়তো আমার সুগার ড্যাডিকে দিয়ে তোর খবর করিয়ে ছাড়বো। আমার হাত যে কতটা লম্বা সেটা তোর ধারণারও বাইরে। অনু বিপরীতে কিছু বলবে তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক ঝটকায় ওকে ধাক্কা মেরে হাতটা ছাড়িয়ে সরিয়ে দেয় প্রত্যয়। অন্য হাতে অনুকে আগলে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, আর ইউ ক্রেজি? রাস্তার মধ্যে কি করছো এসব? নেক্সট টাইম এভাবে পেছন পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব তিন্নি। এতক্ষণে বাস এসে পড়েছে পাবলিক প্লেস হতে, চারিদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছে মুহূর্তে। সবার দৃষ্টি এখন ওদের 3 জনের দিকে। কেউ কেউ তো সুযোগ পেয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। অনু এতক্ষণ যেমন চুপ করেছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যয়ের এসব হালকা দর তোর মুচেও ভালো লাগছে না, খিনখিন করছে। ইতিমধ্যে ইচ্ছে তো করছে প্রত্যেককে সপাটে একটা চড় মেরে দিতে, কিন্তু পাবলিক প্লেসে নাটক করে কারোর হাসির পাত্র হতে চায় না অনু। তাই যথাসম্ভব দ্রুত গতিতে প্রত্যয়ের বাহু ছেড়ে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে হাঁটা দোল রাস্তার উল্টো পথে। ওকে এভাবে চলতে দেখে প্রত্যয় হাঁটা দিল অনুর পিছু পিছু। প্রত্যয় পেছনে আসছে ব্যাপারটা বুঝতে পেরে অনু ঘাড় ঘুরিয়ে কাট আওয়াজে বলল, ওখানেই দাঁড়ান, আর আসবেন না। অনুরোধ নয়, নিষেধ করছি। অনু নিম পাতার মতন তেতু কথায় প্রত্যয় আর এগোতে পারল না, অজ্ঞতে দাঁড়িয়ে পড়লো রাস্তার মাঝখানে। অনু চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। যতক্ষণ পর্যন্ত অনুকে দেখা যায় ঠিক ততক্ষণ ও যাওয়ার পারে নিষ্পাপ চোখে তাকিয়ে রইল প্রত্যয়। এক পাও নড়ল না। খুব ভোর নয়, সকাল পেরিয়ে গড়িয়ে গিয়েছে অনেকটা বেলা। চারিদিকে সূর্যের সোনালি আলোর ঝলকানি। অনু সেই কখন থেকে কৃতিকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পাচারি করছে, মনে মনে ভাবছে। শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছে, এখনো ঘুমিয়ে আছে কিনা কে জানে। নক করব কি করব না, না থাক চলে যাই, না একবার দেখা করেই যাই। অনু যখন কি করবে না করবে ভেবে কুল পাচ্ছিল না, তখনই ভেতর থেকে ডেকে উঠে কৃতিক। তোর পায়চারিতে মাথা ঘোরাচ্ছে আমার, ভেতরে আয়। অনু চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতেই চোখ দুটো খেঁচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরল ওরু। কৃতিক গায়ে শার্ট চড়াচ্ছে, ওর জিম করে কৃত্রিম উপায় বানানো বিশ্বে পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান অরুর চোখে। এভাবে অসময় এসে পড়ে নিজেই লজ্জিত হলো ও। অরুর কথা জবাবে কৃতিক সামনে ঘুরে শার্টের বোতাম লাগাতে বলল, মেবি আমি তোর শরীরের গন্ধ পাই। অরুর এখনো পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, হয়ে গিয়েছে, তাকাতে পারিস। অরু যেন কিছুই বুঝেনি, লজ্জাও পায়নি, সেভাবে করে মুখ
ভঙ্গিমা স্বাভাবিক রেখে ঘুরে বলল, আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। ড্রেসিং টেবিলের উপর থেকে ব্ল্যাক বেল্ট ঘড়িটা হাতে পড়তে পড়তে কৃতিক বলে, বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়। মাথার মধ্যে সব ভূত প্রেত ভর করে বসে আছে। ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার ইউএসএ ফিরে তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতে অরু দ্রুত কথা ঘুরিয়ে কাজের কথা চলে এলো। মিনমিনে বলল, আপনার ফোনটা একটু দেবেন, আপাকে কল করতাম। রাতের ফ্লাইটে তো ফিরেই যাচ্ছি, কল করার কি আছে? জবাবে অরু ঠোঁট উল্টে বলল, আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। কৃতিক নিজের হাতের কাজ করতে করতে বলল, জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না। যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। অরু হাসছ মাথা নাড়িয়ে ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবারও কিভাবে যেন ফিরে এসে বলে, ফোনের পাসওয়ার্ডটা কি? তোর আর আমার বার্থডে। অরু হতবাক হয়ে পুনরায় শুধালো। কৃতিক ঘাড় ঘুরিয়ে থমকে ছুড়ে বলল, কানে কম শুনিস? অরু ভয় তটস্থ হয়ে এইদিক ওদিক ঘাট নাড়িয়ে আবারও দৌড় দিয়ে চলে যায়। যেতে যেতেই লক খুলে কল লাগায় অনু নাম্বারে। একবার দুবার তিনবার গিয়ে চারবারের মাথায় কল তুলো অনু। হ্যালো আপা। এপাশ থেকে অরুর উৎসুক গলা শুনে তেতে উঠল অনু। গলার স্বরে হাজারো বিরক্তি টেনে এনে ধাঁচ নিয়ে বলল, কি সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ড গিয়েছিস, ঘুরছিস, ফিরছিস, খাচ্ছিস, এনজয় করছিস, তবুও স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনো মেটেনি? অনুর তিক্ত কথা চড়াত করে মস্তিষ্কে ছাঁচিয়ে উঠল অরুর। ও নিজেও তেজি স্বরে বলে উঠল, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে। কি হয়েছে, কি করেছি আমি? অনু উল্টো ক্রোধ দেখিয়ে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনে বলেছি। তোরা সবাই আমাকে ব্যবহার করছিস নিজেদের প্রয়োজনে। কেন বলতো? সবসময় তোদের চিন্তাই আমায় কেন করতে হবে? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই? অরু এবার নরম সুরে শুধল। কি হয়েছে আপা? অরুর প্রশ্নের কিঞ্চিত পরোয়া না করে অনু মুখে যা আসছে উম্মাদের মতো তাই বলে যাচ্ছে। অরু জানে আপার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সামাল দেয়। তাই এত এত তিক্ত কথার বিপরীতে অরু নিজের রাগ সংবরণ করে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে বল না আপা, কে কি বলেছে তোকে? মা ঠিক আছে? আমি ওর একাধারে প্রশ্নের এক পর্যায়ে অনু নিজেরকেই হারিয়ে চেঁচিয়ে বলে উঠল, তুই এবার আমাকে বিচারকদের মতো প্রশ্ন করা বন্ধ কর অরু। আমি বিরক্ত তোর এসব প্রশ্নে। তোর এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘাড়ে পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা হয় না তোর? আর কতদিন আমার উপর ভরসা করে বাঁচবি? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে। এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। আমি তোকে ইউজ করি? হ্যাঁ করিস। তোরা সবাই মিলে আমাকে নিজেদের স্বার্থে ইউজ করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দে অরু। এক নাগারে চোখ খেঁচে কথাগুলো বলে মুখের উপর ফোন কেটে দিল অনু। ওদিকে অনুর বলা শেষ কথা মাথার মধ্যে অগ্নি স্ফুলিঙ্গ অনুভব হলো অরুর। কষ্টের সীমানা পেরিয়ে মেজাজ চড়ে এসেছে সপ্তম আসমানে। ইচ্ছে করছে আশেপাশে সব কিছুর ভেঙে গুড়িয়ে ফেলতে। নিজের অশান্তি থপ করে মেঝেতে বসে পড়ে দু হাত নিজের লম্বা চুলগুলো মুষ্টিবদ্ধ করে নীরবে চোখের জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে অরু বলল, মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসেছে। কোনো ভালোবাসা নেই, সবটা করুণা। সবাই করুণা করে আমাকে। এলিসার বাবাকে থাই পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুস্পষ্ট প্রমাণ সমেত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু এলিসাকে ব্ল্যাকমেল করার মতো আপাতত কেউ নেই। বলতে গেলে এলিসা এখন পুরোপুরি নিরাপদ। শায়রের কথা অর্ণব আর কৃতিক সূচক মাথা নাড়ালো। অর্ণবের হ্যাঁ সূচক সম্মতিতে শুনে শায়র এবার উচ্ছ্বাসিত সুরে বলল, তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? এবার অর্ণব বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলল, তুই কি পাগল? এলিসার মন ভালো নেই, আর তুই আছিস তোর পার্টি নিয়ে। কৃতিক কিছু একটা ভেবে পায়ের উপর পা তুলে বলল, আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম, ফিরতে হবে। শায়র হতাশ হয়ে বলল, তোরা না থাকলে আমি কি জিন ভূতের সাথে পার্টি করব নাকি? চল রাতেই ফিরে যাই তাহলে। কথাটা শেষ করে শায়র কেবল বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওর সামনের ডিভানটাতে
এখনো কৃতিক পায়ের উপর পা তুলে বসা। তখন কোথা থেকে যেন অরু এসে এক প্রকার হামলে পড়লো সায়রের উপর। ওর চেহারা বিভৎস, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে, সেটা থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নুনাচল। অরু আশেপাশে কারোর দিকে নজর না দিয়ে সায়রের কলার দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কঞ্চে বলল, সায়র ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাছাড়া আপনার মাথার সবগুলো তারও ঠিকঠাক আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, কারো করুণার পাত্রীও হতে চাই না, আর এক মুহূর্তও না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার চেয়ে বয়সে একটু বেশি ছোট, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন, আমি সুন্দরী। এদিকে সায়রের অরুকে কি দেখবে? অরুর পেছনে দাঁড়িয়ে থাকা কৃতিককে দেখে ওর গলা শুকিয়ে এসেছে। কৃতিকের জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানলের মতো চোখ দুটো দেখে ওর হাত পা কেমন কেঁপে কেঁপে উঠছে। চোখ দিয়ে বারবার কৃতিক ইশারা করে বোঝাচ্ছে সে। ভাই, আমি কিছু জানি না। তোর জানের জান পরাণের পরাণ অরুই আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। কৃতিক এক নজর সায়রকে পরখ করে কপালে দু আঙুল ছেঁকে কিছু একটা ভাবলো, তারপর হুট করে দাঁড়িয়ে অরুর হাত শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছে মতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারলো। আকস্মাত টাউন সামলাতে না পেরে অরু হুড়মুড়িয়ে খেয়ে মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। দাঁড়ানো থেকে এভাবে হুট করে মেঝেতে পড়ায় কোনোই আর হাঁটুর অবস্থা বেগতিক। কাঁদতে কাঁদতে অরু নিজেকে সামলানোর চেষ্টা করছে খুব, কিন্তু প্রচণ্ড আঘাতে হাত পাগুলো কেমন যেন অসার হয়ে পড়েছে ওর। ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক নিজের দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলে টের পাবি। অরুকে নিজের রুমে আটকে রেখে কৃতিক আবারও ওদের কাছে ফিরে এসে অনব, সায়র, এলিসা তিনজনই ভয়ার্ত দৃষ্টিতে তাকে আছে কৃতিকের পানে। সবাইকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে সায়র একটু সাহস করে বলে উঠছে, কি করেছিস ওর সাথে? সাপের ফনা তোলার মতো তড়িৎ গতিতে সায়রের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, যা ইচ্ছে করেছি, আমাদের প্রাইভেট কথাও তোকে শেয়ার করতে হবে। সায়র কিছু বলতে যাবে তার আগে অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, আর একটাও কথা বলবি না সায়র, নয়তো কৃতিকের হাতে আজই তোর খেল খতম। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে কৃতিক নিজের পকেট থেকে একটা পেনচাপ বের করে অর্ণবের হাতে দিয়ে বলে, ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব বের কর। পেনচাপটা হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে অর্ণব। নিজের ঠোঁট কামড়ে বলল, একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? অর্ণবের কথায় ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো কৃতিক। কৃতিকের চোখের হিংস্রতা দেখে অর্ণব চোখ নামিয়ে নিল। এলিসা এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বলল, জেকে যা করতে চাইছে সেটা ওকে করতে দে অর্ণব। অর্ণব এলিসার দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে উঠছে, তুই বললে আমি সবকিছু করতে রাজি জান, তুই শুধু একবার বল জেকের সাথে আমারটাও। অর্ণব আরও কিছু বলবে তার আগেই নিজের 3 ইঞ্চি হাই হিল নিয়ে অর্ণবের পায়ের উপর দাঁড়িয়ে পড়ল এলিসা। অতঃপর ওর কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে মেকি হেসে, এলিসা শুধায়, কি যেন বলছিলি, আবার একটু বল। দুপুর করে বিকেল হয়েছে, সূর্যের আলো পূর্ব আকাশ থেকে পশ্চিমে গিয়ে ঠেকেছে। ওরু এখনো মেঝেতে বসে বিছানায় মাথার এলিয়ে দিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে একটানা কাদার ফলে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ওর ক্রন্দনরত ছোট্ট শরীরটা। তখন আপার সাথে রাগ করে কি বলতে গিয়ে কি বলেছে, কাকে বলেছে কিছু মাথায় ঢুকিনি, অথচ এখন সেসব কথা মনে পড়লে ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি মেরে বেহুশ হয়ে যেতে। সবার সামনে কতটা নির্লজ্জের মতো স্যারকে গিয়ে বিয়ের কথা বলেছ। এখন ভাবলে বিরক্তিতে শরীরটা চিরবিড়ে উঠছে। সবাই কি ভাবছে কে জানে। যে যা ভাবার ভাবুক, তবে অরু ঠিক করেই নিয়েছে স্যারের মুখোমুখি আর এ জীবনেও ও হবে না। কি করেই বা হবে? স্যারকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামির কথা বারবার মনে পড়ে যাবে। সকালের কর্মকাণ্ডের কথা ভেবেই হাত পা ছড়িয়ে আরও এক দস্তর কেঁদে ভাসালো অরু। তারপর মনে মনে ভাবলো, আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়? এখন তো রাগ কমেও যেতে পারে। যে ভাবা সেই কাজ। অরু দ্রুত এগিয়ে গিয়ে বিছানার আশেপাশে কৃতিকের মোবাইলটা খুঁজতে লাগলো, কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু হাতে এলেও ওর নরম বিছানায় মাথার পাশে যে কুশনটা রাখা, তার পাশে ওর রূপলি নুপুরটা আঁকাবাঁকা হয়ে পড়ে আছে।
এত বছর ধরে পায়ে পড়ে থাকা জিনিস সুপরিচিত নুপুরটা দেখে ওরু দ্রুত গিয়ে সেটাকে হাতে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আরে এটা তো আমার নূপুর, এলিসা আপুর জন্মদিনের পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে এলো? আর ওনার কাছে যদি থাকবেই তাহলে সেদিন কেন জিজ্ঞেস করলো আমার নূপুর কোথায়? আশ্চর্য মানুষ তো, আমার নূপুর দিয়ে ওনার কি কাজ? এক মনে কথাগুলো বলে ওরু পা বাড়িয়ে দেয় নিজ হাতে নুপুরটা পরার জন্য। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটে কৃতিকের। ও হুড়মুড় করে রুমে প্রবেশ করে বেডসাইড টেবিল থেকে কিছু কার্ড নিজের ওয়ালেটে ভরে নেয়। অতঃপর ওর হাতে হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল। ওর ভ্রুকুঞ্চন করে বলল। কৃতিক চল মানে কোথায় যাব? জবাব দেয় না কোনো রূপ, বরং ওকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নূপুরটা ফেলে এসেছি তো, ছাড়ুন।